কেমন আছো রেহানা? আমি ভালো আছি আপু। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাকে দেখে আরো ভালো লাগছে। কারণ ভালো লাগছে, তুমি এত একজন ব্রাইট মানুষ। আর কথা বলতে সবসময় হেসে কথা বলো, এটা অনেকটা ভালো একটা দিক একটা মানুষের জন্যে। আর এই জন্যই মনে হয় তোমার জনপ্রিয়তা এত বেশি মানুষের কাছে। তো কি আহ করছো, ব্যস্ততা কেমন? হ্যাঁ। ব্যস্ততা আপু, আম, ভিডিও বানানো, তারপরে রেস্টুরেন্টের বিজনেস মেনটেন করা, সবকিছু মিলে আমি মানে দম ফালানোর সময় পাই না। ব্যস্ততা। আলহামদুলিল্লাহ আপু। এই যে শুধু ফ্রান্সে বসে আম, নিজের দেশের ভাষায় কন্টেন্ট মানে আঞ্চলিক ভাষায় কন্টেন্ট তৈরি করা, এই খেয়ালটা ঠিক কবে থেকে আসলো তোমার কাছে? আপু, আমি 2018-তে ফ্রান্সে আসি। তারপরে আসার আচ্ছা। পরে থেকে যেহেতু আমি অভিনয় করতাম, তো সেই জায়গা থেকে মিডিয়ার প্রতি একটা ভালোবাসা তো কাজ করে, সব সময় একটা ফ্যাসিনেশন কাজ করে। আমি খুব আপসেট থাকতাম এই দেশে আসার পরে, আমার কিচ্ছু ভালো লাগতো না যে আল্লাহ একদমই অভিনয়টাকে মানে ছেড়ে হুট করে আমার ফ্রান্সে চলে আসা। তারপরে আমি খুব খারাপ লাগতো। তখন আমার এখানে একটা আপুর সাথে আমার খুব ভালো পরিচয় হয়। আপুর সাথে খুব বন্ধুত্ব সম্পর্ক হয়। উনি আমার সিনিয়র। তো আপু আমাকে একদিন বলল, আমি আপুর সাথে বললাম যে আপু আসলে আমি মিডিয়াটা ভুলতে পারছি না, অভিনয়টা ভুলতে পারছি না। আমার কিচ্ছু ভালো লাগে না। তখন আপু আমাকে বলল, আপনি কি করতে চান? আমি বললাম যে আমি ইউটিউবিং করতে চাই। তখন আপু বলল যে তাহলে এক কাজ করেন। এর মধ্যে আমার 18 চলে গেছে আপু, 19-এর ঘটনা এটা। তারপর আপু বলল যে চলেন তাহলে আপনাকে একটা, উনি আমাকে ইউটিউব চ্যানেলটা খুলে দেয় আপু। আমি ইউটিউব চ্যানেলের আগা মাথা দক্ষিণ কিচ্ছু জানতাম না, এখন যেমন আপনি আমাকে জুম পুরো ডিরেকশন দিয়ে নিয়ে গেছেন। পরে ওই আপু, নীলা আপু, আমাকে, ওনার নাম হচ্ছে নীলা, আমি কখনোই ওনার এই উপকার ভুলবো না আপু। পরে উনি আমাকে ইউটিউব চ্যানেল খুলে দেয়, তারপর আমি আস্তে আস্তে কন্টেন্ট বানানো শুরু করি। কিন্তু আমার একটা মাথায় ছিল, যেহেতু আমি আঞ্চলিক ভাষায় কন্টেন্ট বানাবো, এটা আমার প্রথম থেকে ছিল আপু। প্রথমে আমি মনে হয় যত সম্ভব 20-25টা ভিডিও সামনে কখনো আসি নাই। আমি সবসময় নোয়াখালীর ভাষায় কথা বলতাম, ফানি ফানি ভাবে কথা বলে বলে কন্টেন্ট বানাতাম। পরবর্তীতে দেখলাম সবাই শুধু বলে যে আপনি কে, আপনাকে দেখতে চাই, দেখতে দেন। আমি আপু আহ নোয়াখালীর ভাষাটা এমন ভাবে, আমি যেহেতু বড়ই হলাম নোয়াখালীতে, জব্দ করি, প্লাস হচ্ছে আমি স্ক্রিনে আসা শুরু করি। মানে তারপর থেকে চলতে আসতে এখন তো 2024 চলে, এখন পর্যন্ত নোয়াখালীর ভাষা আমি কন্টেন্ট বানিয়ে যাচ্ছি। দেখি আর কতদূর উম, যেতে পারি আপু। নিজের নিজের আঞ্চলিক ভাষায় কন্টেন্ট বানিয়ে এখন জনপ্রিয় রাখি ঠিক কবে, কখন থেকে মনে হলো যে আমি অভিনয়ে আসবো, অভিনয় করব, বা কিভাবে আসা হলো অভিনয়ে? আপু আমার আমি ছোটবেলা থেকে গান করতাম স্কুলে। তারপরে হচ্ছে আমার থেকে কখনো কেউ গানের জন্য, আবৃত্তির জন্য, অভিনয়ের জন্য কেউ কখনো আমার থেকে উপহার নিতে পারতো না, ওটা আমার ঘরেই আসতো। কিন্তু আমি কখনো আপু খেলাধুলাতে উপহার পেতাম না। এটার জন্য আমার স্যারেরা আমাকে নিয়ে অনেক হাসতো যে এই মেয়ে কখনোই খেলার মধ্যে উপহার পায় না, সবসময় এগুলা গানে নাচে অভিনয় পেতাম। ছোটবেলা থেকে যেহেতু ওই যে যখন ছবির গান শুনতাম, কাঁথার মধ্যে শুয়ে শুয়ে চিন্তা করতাম, ইস আমি যদি অভিনয় করতে পারতাম। আর তখনই আপনারা আপনার নীল সাগর পার হয়ে তখন ইচ্ছে থাকতো, আমিও কিন্তু এই গানটাতে খুব নাচতাম আপু, তখন থেকে খুব ইচ্ছে থাকতো। তারপরে 2008-এ এনটিভিতে সুপার হিরো সুপার হিরোইনের আমি অডিশন দিই। ওইখান থেকে আপু 2008 থেকে আমার অভিনয় জার্নিটা শুরু আপু। এই পর্যন্ত কতগুলো নাটকে অভিনয় করেছো? আপু আমি মনে হয় যত 65টা থেকে 64টা নাটক অভিনয় করেছি। অনেক অনেক অভিজ্ঞতা। কার কার সাথে কাজ করে বেশি ভালো লেগেছে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে? আহ আমি সত্যি কথা যেটা আপু, অনেকে দেখবেন, আমি জানি না আপনি কখনো এইটার সম্মুখীন হয়েছেন কিনা। ভালো জিনিস না কেউ কখনো পছন্দ করে না, আপনি ছোট মানে একটা এমনি খারাপ। নাটক করতে গিয়ে নাটকে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে কার সহযোগিতা পেয়েছো, কার সাথে বেশি কাজ করে ভালো লেগেছে, হ্যাঁ সেটা যদি একটু শেয়ার করতে। আপু, প্রথমত হচ্ছে আমি 2008-এ যখন এনটিভিতে ছিলাম, তো হুম। ওইখান থেকে আমি যখন আউট হয়ে যাই, আমি প্রথম আমজাদ হোসেন আঙ্কেলের অভিনয় করার, ওনার নাটকে অভিনয় করার আমার সুযোগ হয়। তো ওই নাটকেও আমি নোয়াখালী দিয়ে প্রথম শুরু আমার আপু। তো
আমি সোহেল আরমান ভাইয়ের অনেক ভালো সাপোর্ট পেয়েছি, আমজাদ আঙ্কেল, মামার আমি ওনাকে মামা ডাকি, আঙ্কেল ডাকি না, আল্লাহ ওনাকে বেহেস্ত নসিব করুক, ওনার সাপোর্ট পেয়েছি। কিন্তু আপু মিডিয়াতে মানে যদি আপনি অ্যাক্টিং, আপনি তো আমার সিনিয়র পার্সন, ড্রিম গার্ল, আপনাকে আমি কি বলবো বলেন আপু, মিডিয়াতে হচ্ছে আপনি যদি অ্যাক্টিং না জানেন, আমার কাছে মনে হয় কি সে বেশি দিন লং লাস্টিং করে না। তো সে সুবা মানে সে সুবাদে মনে হয় যে আমি একটু অভিনয়টা জানতাম, যার কারণে অনেক ছোট ছোট ক্যারেক্টার গুলোর জন্য অনেক অভিনয় শিল্পীরা আমাকে অনেক সময় হেল্প করেছে। আর আমি বেশিরভাগ কাজ করেছি সালাউদ্দিন লাবলু ভাইয়ের সাথে, জাহিদ হাসান ভাইয়ের সাথে, সাব্বির ভাইয়ের সাথে, মাহফুজ ভাইয়ের সাথে। এনাদের চারজনের সাথে আমার আপু বেশি কাজ হয়েছে, মানে এর বাইরে খুব কম আমার কাজ করা হয়েছে আপু। বলা যায় আমাদের নাটকের জগতের বেশিরভাগ লিজেন্ডের সাথে কাজ করেছো তুমি, তো অভিজ্ঞতা খুব ভালো। তাহলে কেন এত ভালো ভালো মানুষের সাথে কাজ করার পরেও কেন মনে হলো যে না, নাটক ছেড়ে দিব, চলে যাব বা দেশ ছেড়ে, এরকম চিন্তা ভাবনা কেন আসলো? আহ আসলে আমি যখন দেশ থেকে চলে আসি, তখন তো আমাদের, আপনি হয়তোবা নিউজে দেখেছেন বা টেলিভিশনেও দেখেছেন, আমাদের মিডিয়াতে খুব বেশি অ্যাক্টিং বা অভিনয় সংকট শুরু হয়ে গেছে। আর সে তার থেকে বড় কথা হচ্ছে আমার কাছে মনে হলো যে না, আমার জীবনটা আমি একটু সুন্দর করে গুছিয়ে নিই। এই জন্যই আসলে আমার অভিনয় থেকে বের হয়ে আসা, জীবনটাকে সুন্দরভাবে সংসার করি, জীবনটাকে গুছিয়ে নিই, এই জন্যই আপু আমার অভিনয় ছেড়ে দেওয়া। তো অভিনয় করে তো অনেকে সংসার করছেন, তাহলে কেন অভিনয় ছাড়তে হবে? যদি হয়তো তুমি প্রশ্ন করবে আমিও তো ছেড়েছি, আমিও সেম কারণেই ছেড়েছি, তবু প্রশ্ন করছি যে আম, তোমরা তো মাত্র এসছো, মানে শুরু করেছিলে হুম। কেরিয়ারটা, শুরুতেই আবার কিছুদিনের মধ্যে আবার সিদ্ধান্ত চেঞ্জ করলে, তো আরো কি কোনো অন্য কারো উৎসাহ ছিল বা তোমার হাজবেন্ডের কোনো ব্যাপার ছিল কিনা, না অভিনয় না, ছাড়তে হবে বা এরকম কিছু? না আপু, আমি যদি দেশে থাকতাম বা আমার হাজবেন্ড যদি দেশে থাকতো, তাহলে হয়তো বা আমার অভিনয়টা চলতো, করতাম। কিন্তু আপু আমাদের হয় কি, সত্যি কথা যেটা, বিয়ের পরে অনেকে বলে যে অভিনয় শিল্পী সংসারে টিকতে চায় না। এটা হচ্ছে আমরা আসলে আমাদের শুটিংটা ডেতেও থাকে, নাইটেও থাকে। তো অনেকে আমাদের স্ক্রিনে দেখে ওটুকু পর্যন্ত, কিন্তু এর বাইরে তো আমরা অনেক পরিশ্রম করি, যার কারণে হয়তো বা আমার কাছে মনে হলো আমি যদি খুব তাড়াতাড়ি দেশ না ছাড়ি, হয়তো বা আমার হাজবেন্ডের সাথে আমি দিনে কথা বলতে পারলাম তো রাতে কথা বলতে পারলাম না, বা ওকে আমি অফুরন্ত সময়টুকু দিতে পারবো না। হয়তো বা একটা সময় ভুল বুঝাবুঝি হবে আপু, যে আমাদের ওই যে বললাম না যে আমাদের মিডিয়ার মানুষেরকে নিয়ে যতটুক না কথা রটে, কিন্তু মিডিয়ার বাইরের মানুষকে নিয়ে আরো বেশি কথা হয়, কিন্তু আমরা মিডিয়াতে কাজ করি, যার কারণে আমাদেরটা একটু বেশি ছড়াছড়ি হয়। তো তখন আমার মাথায় আসে যে না আপু, আমি আসলে অভিনয়টা থেকে দূরে সরে আসি, না হলে দেখা যাবে যে হাজবেন্ডের সাথে কথা বলার যে একটা সময়, কারণ আমাদের দেশে দিন তো এখানে রাত, ওইখানে রাতটা আমাদের দিন, সবকিছু মিলে আমার কাছে মনে হলো যে বেঁচে থাকলে আমি আবার অভিনয় করতে পারবো, কিন্তু আগে আমার সংসারটাতে আমি ফোকাস দিই আপু, এই জন্যই। মানে তোমার হাজবেন্ড আগে থেকে ফ্রান্সে থাকতেন, যার জন্যই তোমার জি সিদ্ধান্ত আপা, আমার পরিবর্তন? আচ্ছা, হাজবেন্ড আজকে 16 বছর ফ্রান্সে। তো উনার কতটা সাপোর্ট আছে তোমার এই কন্টেন্ট তৈরি করার ব্যাপারে? সাপোর্ট কেমন করছেন বেশ উনি? সাপোর্ট আছে আপু, বেশ বাহ! সাপোর্ট। ওর সাপোর্ট না থাকলে সত্যি কথা যেটা, আমি হয়তো বা রেহানা রাখি হতে পারতাম না। বা ধরেন আমাকে এখন শুধু আমার পরিচয় আমাকে চিনে, সেটার জন্য ওর অনেক সাপোর্ট। আমার ভিডিও গুলোতেও আমাকে অনেক হেল্প করে, আমার ক্যামেরা ধরে দেয়। আবার এখন আমি মাঝে মধ্যে একটু ফানি কন্টেন্ট বানাই ওকে নিয়ে, ওগুলাতে তাকে দিয়ে অ্যাক্টিং করানোর চেষ্টা করি, অনেক সাপোর্ট করে আপু। এই যে কন্টেন্ট তৈরি করা নিয়ে অনেকে আজকাল করছেন, অনেকেই, মানে বলতে গেলে বাংলাদেশে, বিদেশে যারা এখানে বসবাস করছেন, বিভিন্ন আর্টিস্টরাও করছেন, অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসরা পুরো বিশ্বে জুড়েই সবাই করছেন। তো বলতে পারি আমরা যে এটা হচ্ছে আমাদের এই মিডিয়াটা এখন আম, এই কন্টেন্টের যুগে চলে গেছেন। তো অনেকে নিজেদেরকে আর্টিস্ট মনে করছেন, অভিনেতা অভিনেত্রী মনে করছেন, বা কন্টেন্ট তৈরি করার ব্যাপারে আহ, আসলে অনেক নেগেটিভ জিনিস আমরা শুনছি। তো হুম। তোমার দৃষ্টিকোণ থেকে আমাদের এই যে জগৎটা, মানে আমি বলবো যে আমাদের যে মানে অনলাইনে জগৎটা, যখন মানুষ খুব আমরা অ্যাক্টিভ সবাই,
তো এটার পজিটিভ নেগেটিভ কোনটা তুমি দেখছো, কিভাবে দেখবে আসলে নেগেটিভ কোনটা পজিটিভ কোনটা? আপু এটা হচ্ছে মানে সোশ্যাল মিডিয়াটা বা অনলাইন বেসিক যেটা, এটা হচ্ছে একটা বিশাল বড় বঙ্গোপসাগর আপু। আপনি ৩৬৫ দিন যদি এই সাগর থেকে ৩৬৫ দিনে যদি এক বালতি করে পানি নেন, তারপরও শেষ হবে না। কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে আমি যেটা লিসেন নিছি আপু, সেটা হচ্ছে এখানেও খুব হাড্ডাহাড্ডি লড়াই আছে আপু, কার ফলোয়ার কত, কার ভিউয়ার্স কত, কার পপুলারিটি কত, এগুলা নিয়ে খুব বেশি জেলাসি আমাদের মধ্যে কাজ করে আপু। আর আমি যেহেতু আঞ্চলিক ভাষায় ব্লগ বানাই, তো আপনি জানেন কিনা জানি না, প্রথম আঞ্চলিক ভাষার ব্লগার কিন্তু আমি আপু। সেটা আমাদের আচ্ছা। বাংলাদেশ বলেন, ওয়ার্ল্ড ওয়াইড বলেন। এখন হুম। হয়তো আমাকে আমাকে দেখে এখন অনেকে শুরু করতে পারে ইন্সপায়ার হয়ে, বা ধরেন তাদেরও এখন ইচ্ছে করছে যে আমরা আঞ্চলিক ভাষা, কিন্তু আমাদের নোয়াখালীতে অনেকে আঞ্চলিক ভাষায় ব্লগ বানানো শুরু করেছে, কিন্তু এখন পর্যন্ত ওইভাবে আপনার ফেমে আসতে পারে নাই। কিন্তু এখানে একটা কথা হচ্ছে কি আপু জানেন, আপনি আমাকে দেখে ইন্সপায়ার হয়ে একটা জিনিস করছেন, সেটা হচ্ছে আপনি আমার থেকে শিখছেন বা আমাকে দেখে উৎসাহ পাচ্ছেন, আপনি বানাচ্ছেন। কিন্তু এই প্ল্যাটফর্মটা একটু ব্যতিক্রম আপু, আপনাকে দেখে শিখছে, আপনাকে দেখে উৎসাহ পাচ্ছে, কিন্তু আবার আপনাকেই পচাচ্ছে আপু। মানে আমরা সত্যি কথা যেটা, এখন আমার নোয়াখালীর ভাষা বাইরে যাবো আপু, বুঝেননি? মানে আমরা দেখছি কি জায়গা সম্পত্তির লাই বলি চাচা যারা মারামারি কারাকারি, তারপরে ধরেন যে এখন এই সোশ্যাল প্ল্যাটফর্মে আমি দেখতেছি কি আপু, যে আপনার ভিউ হচ্ছে, আমার কেন ভিউ হচ্ছে না, তার মানে আপনাকে আমার পচাতে হবে, তার মানে আপনাকে আমার রোস্ট করতে হবে। এটা আমার কাছে খুবই আপু, খুবই চিপ লাগে। আমার কাছে মনে হয় যে আর যারা এই কাজগুলা করে আপু, তারা অনেক শিক্ষিত মানুষ, কেন করে আমার এটাও মাথায় ধরে না। কারণ কারো রিজিক কেউ নিতে পারে না আপু, যার যার রিজিক আল্লাহ কিন্তু ওইভাবে তৈরি করে দিয়েছে। এই জিনিসটা আমার ভালো লাগে না, খুব বেশি মেসি লাগে আপু এই বিষয়গুলা। আমরা একজন একজন কন্টেন্ট ক্রিয়েটরকে খুব মানে পচাই, খুব হেনস্থা করি, এই বিষয়গুলো আমার ভালো লাগে না। সুন্দর করে অনেক কিছুই করা যায় আপু, অসুন্দর কোনো কিছুই ভালো না। আশা করছি তোমার কথাগুলো অনেক কন্টেন্ট ক্রিয়েটারের নজরে আসবে, এবং আশা করছি আসলে এইসব নিয়ে জেলাস করে কিছু করার নেই, সবাই একই প্ল্যাটফর্মে কাজ করছে, সবাই সবারটার মতো করা উচিত। আচ্ছা, কিছু শুনছি আমরা নেগেটিভ জিনিস, যেমন অনেকেই টিকটক করতে গিয়ে টিকটকারদের সাথে সম্পর্ক হয়ে সংসার ভাঙছে, এই নিয়ে তোমার যদি কিছু বলার থাকে। আচ্ছা, এটারও একটা মজার কাহিনী আছে আপু। হ্যাঁ, আমি এখন পর্যন্ত দেখছি রিসেন্টলি বেশ কিছু নিউজ, এরকম নেগেটিভ নিউজ, তো এই সম্পর্কে তোমার কি বলার আছে? আপু, আমি তো প্রথমেই বললাম আমার সংসার টিকানোর জন্য আমি মিডিয়া ছেড়ে দিয়েছি, তার মানে হচ্ছে আমি ডিটারমাইন্ড, আমি প্রপারলি সংসার করব, এই জন্য। এখন হয়েছে কি, অডিয়েন্স কিন্তু আপু কোনটা টিকটক, কোনটা শর্ট ভিডিও, কোনটা রিলস, এটা কিন্তু এখনো অডিয়েন্স বুঝে না। ধরেন আপনি রিলস ছাড়তেছেন, সেটাকে অডিয়েন্স ভাবতেছে যে এটা টিকটক, আবার টিকটককে ভাবতেছে ভিডিও। এখন আপু যার যার এটা অভিরুচি, হ্যাঁ, টিকটক করতে গিয়ে সংসার ভেঙে যাচ্ছে, বা তার মানে হচ্ছে যে মানুষটার সাথে সে সংসার করছে বা করে আসছে, আদৌ সে মানুষটাকে সে প্রপারলি ভালোবাসতে পারে নাই, বা যার সাথে সে ঘর করছে সে হয়তো বা তাকে ওইভাবে গাইডলাইন করতে পারে না আপু, যার কারণে এই পরকীয়া বলেন, এই যে টিকটক করতে গিয়ে মানে এই জিনিসগুলা সম্মুখীন হচ্ছে। আবেগ দিয়ে আপু জীবন চলে না, কিন্তু আমি দেখলাম টিকটকে অনেক মানুষ আবেগ দিয়ে চালাচ্ছে, এটা আমাদের চোখেও পড়েছে। আপনারা দেখবেন যে আপনারও নিশ্চয় হয়তো বা চোখে পড়েছে এই বিষয়গুলা। ওই যে বললাম না, ওদের জন্য হয় কি আপু, আপনি হাজবেন্ডের সাথে কন্টেন্ট বানাচ্ছেন, নাচতেছেন, আপনাকেও খারাপ বানাচ্ছে। বানাতে মানুষের তো 2 মিনিট লাগে না, এটা আমার কাছে ভালো লাগে না। আর আমার কথা হচ্ছে, আমার নিজের মধ্যে যদি প্রতিভা থাকে, আমার অন্যের সাথে গিয়ে মানে এই ধরনের ভিডিও না বানালেও হয়। আমি একটু কম খাবো, আস্তে ধীরে খাই না, মানে এই জিনিসটা অনেকে বুঝে না আপু, এটা আমাদের চোখেও পড়ে আপু। আমি অত এই সুন্দর করে কথা বলতে পারি না আপু। না, না, খুব ভালো হয়েছে। আচ্ছা, এই যে কনটেন্ট তৈরি করার মধ্য দিয়ে কি আমরা মানুষকে কিছু জানাতে পারি, শেখাতে পারি বা বোঝাতে পারি যে আসলেই কোনটা উচিত আর কোনটা উচিত না? যেহেতু আম আমাদের যারা কনটেন্ট ক্রিয়েটরদের যারা আছেন, আগে থেকে অভিনয় শিল্পী বা নৃত্যশিল্পী বা মডেলিংয়ে আছেন, তারা অবশ্যই কিছু মানুষ তাদেরকে অনেক ফলো করে। তো হুম। সেই ক্ষেত্রে তুমি
কতটা মানে ভূমিকা রাখছো আমাদের জনগণকে, মানুষকে আচ্ছা, কিছু জানা এখানে আপু শেখানোর জন্য? অনেক ধরনের কন্টেন্ট ক্রিয়েটার আছে। যেমন আমাকে অনেকে প্রশ্ন করে তোমার ভিডিও দেখে আমি কি শিখবো বা তোমার ভিডিও দেখে কি শিকার আছে। আসলে আমার ভিডিও দেখে কিছুই শেখার নাই। আমার ভিডিও দেখে আপনি মন খুলে হাসতে পারবেন, এটাই আমি মানুষকে মানে শিখাই যে হাসো, অনেক হাসো। ধরেন আমার ভিডিও দেখে শেখার মতো আসলে কিছু নাই। আমি ভিডিওটা যখন বানাই, আমি একটু ফানি টাইপের মানুষ, তো আমি একটু ফানি কন্টেন্টই বেশি বানাই। আমার কথা হচ্ছে আম, এখানে অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে আপু। কেউ হচ্ছে ট্রাভেল ব্লগিং করছে, কেউ হচ্ছে আপনার শিক্ষণীয়, ধরেন আমাদের ফ্রান্সে অনেকগুলো এখন ছোট ছোট মারা, ছোট ছোট বাচ্চারা আর কি শিক্ষা দিচ্ছে, টিচিং করছে ফ্রান্স ল্যাঙ্গুয়েজ কিভাবে বলতে হয়। আবার এরকম অনেক চ্যানেল আছে আপু, শিক্ষণীয় অনেক চ্যানেল আছে, ফানি কন্টেন্ট বানানোর চ্যানেল আছে, রোস্টিং চ্যানেলও আছে, এটারও অনেকগুলো ক্যাটাগরি আছে। আমার চ্যানেলে যদি বলা হয় আপু কি শিখাচ্ছেন বা কি শিখাচ্ছ তুমি, আমার চ্যানেল হচ্ছে আঞ্চলিক ভাষার চ্যানেল। যারা আঞ্চলিক ভাষা ভুলে যাচ্ছে, যারা নিজের সংস্কৃতি নিজের শিখর ভুলে যাচ্ছে, তাদেরকে আমি ভুলতে দিব না আপু। হ্যাঁ, যার কারণে আমি নোয়াখালীর ভাষায় কন্টেন্ট বানাই। যারা অনেক দিন ধরেন দেশে যায় না, যেমন আমার চ্যানেলে যদি শেখার কিছু থাকে, সেটা হচ্ছে কিভাবে মানুষকে মন ফ্রেশ করে রাখতে হয় সেটা শিখতে পারবে। আমাদের নোয়াখালীর আঞ্চলিক অনেক ট্রেডিশনাল রান্না শিখতে পারবে। বাহ! এটা তো মানে এটা, তারপর আমাদের নোয়াখালীর আমি মাঝে মধ্যে গুনগুন করে গান করি, এইগুলা আমার চ্যানেলে শেখ। কিন্তু আমি শিক্ষণীয় ভাবে আপু ওইভাবে কোনো কিছু শিখাতে পারি না। কিন্তু হ্যাঁ, আমার থেকে যদি সবচেয়ে বেশি ভালো কিছু শেখার থাকে, সেটা হচ্ছে অনেক থাকার পরেও নিজেকে কিভাবে খুব সাধারণ ভাবে রাখা যায়, রিপ্রেজেন্ট করা যায়, এটা শেখাটা খুবই জরুরি আপু, আমি মনে করি। জেনে খুব ভালো লাগলো। আসলে আমরা এই মুহূর্তে যে যখন রেকর্ডিং করছি আমার অনুষ্ঠানটি তোমার সাথে, এখন ভাষার মাস। তো এই ভাষার মাসে সবাই মাতৃভাষার প্রতি আমরা বেশি অবশ্যই জোর দিই। আর সেই মাতৃভাষা নিয়েই তুমি কনটেন্ট বানাও। আর সত্যি কথা বলতে মানুষে একটা, আমাদের এক কবি বলেছেন যে মানুষ কেউ না খেয়ে মরে না, বিনোদনের অভাবে মানুষ মরে। মানুষের জীবনে আনন্দটা অনেক বেশি জরুরি। তো তোমাকে দেখে, তোমার কনটেন্ট দেখে যদি মানুষ আনন্দ পায়, সেটা অনেক ভালো একটা বিষয়। অবশ্যই সেজন্য শুভকামনা তোমাকে। আরো ভালো, ভালো কনটেন্ট বানাও, আমরা দেখবো আমাদের দেশি ভাষায়। অনেক ধন্যবাদ তো আপু। আচ্ছা, আমরা তো আবার দেখছি এখন আমাদের শিল্পীরা অনেকে আসছেন রাজনীতিতে। সো যদি কখনো এরকম তোমার সুযোগ হয় বা কোনো একটি দল থেকে তোমাকে নমিনেশন পাঠানোর জন্য বলে, তুমি কি যাবে রাজনীতির মধ্যে? বাংলাদেশ রাজনীতি করতে চাইবে? আমি তখন সত্যি এমপি কথাই হয়ে গেলে যে কি করবে? আমি সত্যি কথা যেটা আপু, আমি মাঝখানে আমার হাজবেন্ডকে নিয়ে অনেকগুলো কন্টেন্ট বানাইছিলাম এরকম যে আমি আচ্ছা, নমিনেশন পাচ্ছি, আমি ইলেকশন দিচ্ছি, আমি এটা করছি। কদিন আগে আমার সাথে তারিন আপুর সাথে কথা হচ্ছিল, তো তারিন আপু আমাকে বলতেছে তুই কি দেশে আসলে রাজনীতি করবি। আমি বললাম আপা আমি জানি না আসলে আমি রাজনীতি করবো কিনা, কিন্তু আমার আম্মা এখনো আমাদের নোয়াখালী মহিলা মেম্বার। আমাদের ফ্যামিলিগত ভাবে আমার ভাই আদাবর থানা সহ সভাপতি। তো মানে আমাদের ও ফ্যামিলিগত তোমার ভাবে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে তাহলে রাজনীতির মধ্যে? ও মাই গড! আচ্ছা, আচ্ছা, খুব ভালো লাগছে। কিন্তু আপু আমার মনে হয় না আপু, আমি কন্টেন্ট নিয়ে থাকতে চাই, আমার পরিবার নিয়ে থাকতে চাই, এইটুকু আপু। মনে হয় না, এখন সময় বলে দিবে আসলে, আমার দেখা যাবে কেউ ভোটই দিবে না আপু। আচ্ছা। এত জনপ্রিয়তা পেয়েও কি তোমার এরকম মনে হচ্ছে? তুমি তো কনটেন্ট ক্রিয়েটর হিসেবে অনেক জনপ্রিয় এখন। আপু অনেক দেখছি তো, আমাদের লাস্ট টাইম যখন নির্বাচন হলো আমাদের শিল্পীদের মধ্যে তো অনেকজন ইলেকশন করেছেন। আসলে জনপ্রিয়তা আর ইলেকশন করা এক না তো আপু, ওটার অনেক বড় রেসপন্সিবিলিটি, অনেক কিছু। একটা হচ্ছে আপনি করে আসতেছেন, করে আসতেছেন, করে আসতেছেন, সেটা হচ্ছে এক হিসাব। যে আপনি হুট করে উড়ে এসে জুড়ে বসছেন, আপনি রাজনীতি করেন, সেটা কিন্তু রাজনীতিতে পড়ে না আপু। হ্যাঁ, তো যেমন আমি যখন ক্লাস ইন্টারমিডিয়েট, আমি মনে ফার্স্ট ইয়ারে যখন ছিলাম, তখন আমি আমার আম্মার এজেন্ট হিসেবে বসছিলাম নির্বাচনে, ভোট দেয় যে ওখানে। তা আমার এই অভিজ্ঞতাটা অনেকবারই হয়েছে, অনেকের এজেন্ট হিসেবে আপু আমাদেরকে নিত। হ্যাঁ, গ্রামে যখন এজেন্ট বসে না, যে যখন ইলেকশন হয়, নিত। তো রাজনীতিটা আমার খুব কাছ থেকে দেখা হয়েছে আপু।
হ্যাঁ, আমি রাজনীতিটা একদম কাছ থেকে দেখেছি। আর আপু আপনি যেটা বলছেন যে ইলেকশন করবে কিনা, আমি যদি করি সেটা নিশ্চয় আমি আমার নোয়াখালী থেকেই করব। এখন আমি সারা জীবন ছিলাম আপু ঢাকায় বা বিদেশ, এখন আমি উড়ে এসে জুড়ে বসলাম, আমাকে নমিনেশন দিয়ে দিল, আমি ইলেকশন করলাম। এটা আমার কাছে খুবই হাস্যকর লাগে আপু, বুঝছেন? আগে আপনি দেশের জন্য কিছু করতে হবে, না, নিজের যদি এলাকার হয় মানুষ। বলিস, যদি যদি মনে করো এমপি হয়ে গেলা, তাহলে দেশের জন্য কোন কাজটা সবার আগে করবা? আমি যদি এমপি হয়ে যাই আপু, আমি আমার সত্যি কথা যেটা, আমি আপনার সাথে ওইদিন আমার কিছু ব্যক্তিগত কথা শেয়ার করেছি। আমি কিন্তু দান সকাত করি, কিন্তু ওগুলা কখনো বলি না। আমি যদি এমপি হতে পারি, সত্যি কথা যেটা আপু, আমার ক্যান্সার জিনিসটাকে খুব ভয়ানক ভাবে খারাপ লাগে আপু। আর এই ক্যান্সারটা এমন একটা মরণ ব্যাধি, যার হয় সে কিন্তু আর আপু এই দুনিয়াতে থাকতে পারে না, বা ক্যান্সারের যে একটা বিশাল বড় খরচ সেটাও অনেকে বহন করতে পারে না। আমি যদি এমপি হই আর কিছু করি আর না করি, আমি ক্যান্সার হসপিটাল করব একটা বিশাল বড় করে, যেটাতে সবার জন্য যারা এইটার ভুক্তভোগী তারা যেন মানে সেবা পায় আপু। বাহ, জেনে খুব ভালো লাগলো। আচ্ছা, এই যে পলিটিক্সের কথা শুনলাম, যে পারিবারিক একটি পরিমণ্ডলে তুমি দেখেছো, পলিটিক্স হতে দেখেছো বা করতে দেখেছো তোমার পরিবারের মানুষজনকে। তো নাটকে এসে বা এই মিডিয়াতে এসে কখনো কোনো পলিটিক্সের শিকার হয়েছো? অনেকবার আপু, অনেকবার। ধরেন আমাকে আজকে বললো যে শুটিং, তোমার বললাম না আসলে কষ্টের কথা বলতে গেলে এখন কান্নাই করে দিব, সেটা হচ্ছে আমি খুব ছোট ছোট ক্যারেক্টার করছি, বা আমার খুব ইচ্ছা ছিল, আমার বিশ্বাস ছিল আপু, আমার বিশ্বাসটা হয়তো বা অনেক দেরিতে পূরণ হয়েছে। আমি যখন মিডিয়াতে পা রাখি তখন আমার ইচ্ছা ছিল আমি অনেক বেশি ফেমাস হব, আমার অনেক বিলবোর্ড হবে, আমাকে সবাই চিনবে। তখন আমি যখন একটা ধরেন আপু, প্রথম প্রথম যখন শুটিং রুমে আমরা ঢুকতাম, মেকআপ রুমে, যখন আমি একজন সিনিয়র আপুকে দেখতাম বা সিনিয়র ভাইয়াকে বা গুরুজনকে দেখতাম, আমি মেকআপ রুমে কখনোই বসতাম না। কারণ আমার কাছে মনে হতো আল্লাহ উনারা কি সুন্দর, আল্লাহ উনাদেরকে সারা জীবন টেলিভিশনে দেখছি, আজকে আমি ভয়ে কথা বলতাম না। যার কারণে আপু মিডিয়াতে আমি যে কয়েক বছরই কাজ করেছে, আমার খুব ভালো একটা রেপুটেশন আপু, সবাই আমাকে খুবই স্নেহ করে। কিন্তু আপু অ্যাক্টিং এর জায়গায় বলেন, খুব বেশি যে আমি অ্যাক্টিং করতে পেরেছি এটা আমার একটা হাহাকার রয়ে গেছে আপু, খুবই কষ্ট রয়ে গেছে। ধরেন আমাকে বললো যে তোমার এত এত তারিখ ডেট আছে, আমি ডেট দিলাম, দেওয়ার পরে আজকে শুটিং, কালকে রাত্রে আমাকে ফোন করে বলল যে শুটিং ক্যান্সেল, শুটিং হচ্ছে না। আহ, হয়তো আমি মনে করছি হ্যাঁ শুটিং হচ্ছে না, হয়তো বা পরবর্তীতে হবে। পরে খোঁজ নিয়ে দেখলাম যে আমার জায়গায় আরেকজনকে বসিয়ে দিল শুটিং করার জন্য। তো এটা কি রাজনীতি নয় আপু? এটাও তো অনেক বড় রাজনীতি। তো এগুলা শিকার আমি অনেক হয়েছি আপু। কিন্তু হ্যাঁ, আমি অনেকের দুয়ারে দুয়ারে অ্যাক্টিং এর জন্য, শুধুমাত্র অভিনয় করার জন্যই অনেকের কাছে বলতাম যে ভাই আমাকে একটা ক্যারেক্টার দেন, আমাকে একটা ক্যারেক্টার দেন। এই সত্যি কথাগুলো কিন্তু কেউ বলে না। আর অতীত যদি মানুষ মনে না রাখে, সে কখনো বড় হতে পারে না, এটা আমি মনে করি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হতো কবে মানুষ আমাকে চিনবে, কবে মানুষ আমাকে ভালোবাসবে। বিশ্বাস করেন আপু, সেই পরিচিতিটা আমি আমার কাজের মাধ্যমে পেয়েছি। এখন আমাকে অনেক 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 মানুষ চিনে। আমাকে এখন বলতে হবে না যে অমুক নাটকের ক্যারেক্টারের জন্য আজকে আমি ফেমাস, আজকে আমাকে সবাই চেনে, সবাই ভালোবাসে। আমি আমার আঞ্চলিকতার কথা দিয়ে যা যে কয়েকজনে আমাকে ভালোবাসে, বিশ্বের দরবারে আমি যতটুকু পেরেছি আমাকে পৌঁছাতে আমি করেছি আপু। তো আলহামদুলিল্লাহ, এখন আমার ওই মনের খোরাকটা নাই আপু। এখন আমার ভালো লাগে যে আমার এখন এখন ডিরেক্টররাই আমাকে ফোন দেয় আপু, যে আমার একটা নাটক তুমি কি একটু শেয়ার করে দিবা, বা আমার একটা নাটকে তুমি একটু অভিনয় করে দিবা। আমি কিন্তু করে দিই আপু, জানেন? আমি কিন্তু অতীত ভুলি না, আমি করে দিই। অথচ ওই ডিরেক্টর হয়তোবা কখনো আপু আমাকে কাজে নেয়নি। তো এটা রাজনীতি নয়, এটা অনেক বড় রাজনীতি আপু। তো অনেক কথা এখন বলে ফেলছি। 2024 সাল, 2024 সালে এসে আমরা তাহলে রাখিকে তোমার নিজের দৃষ্টিকোণ থেকে তোমাকে হ্যাঁ, কোথায় তুমি দেখতে পাচ্ছ, যে একজন অভিনেত্রী রাখি না কন্টেন্ট ক্রিয়েটর রাখি? কোন পরিচয় তোমার বেশি ভালো লাগে? কন্টেন্ট ক্রিয়েটর রাখি। বাহ, খুব ভালো। আমরা আশা করব অনেক অনেক জনপ্রিয়তা তুমি আরো পাও এবং মানুষের হুম, ভালোবাসা। তা আমরা তো হুম, আমরা দুজনেই নোয়াখালীর মানুষ। তো হ্যাঁ, প্রোগ্রাম প্রায় শেষ পর্যায়ে আসছি। তো হুম। আই যদি কই রাখি তুই আন লাগি, আর রূপালী টিভির দর্শকগুলো লাগে কিছু যদি খোও, আমরা খুশি হইতাম। আচ্ছা, আঙ্গ নোয়াখালীতে বড্ডা বইন্ডে বুবু কয় বা বুইসা বুইজা কয় বুঝা কই আমরা। আসলে। হ্যাঁ, আপনি আবার আর একটু কন কি কইছে না ভুলি গেছি।
রাখি আঙ্গ প্রোগ্রাম প্রায় শেষ পর্যায়ে, তো আমরা আমার রূপালী টিভি দর্শকগুলো লাগি তোমার কিছু কওয়ার আসেনি, কইলে খুশি আচ্ছা, হইতাম। প্রথমে হইছে রূপালী টিভির কলা কৌশলী যারা আছেন ব্যাকেরে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা পোষণ করতেছে আপনাকে ব্যাকের কাছে। কারণ আপনারা লন্ডনে বই থাই টুকুর করি ফ্রান্সে তো না আরে যে হায়ার করছেন, এটার লাই বলি আমি আসলে কৃতজ্ঞ। আল্লাহ আপনাকে ব্যাকেরে ভালো রাখক। আর ইনশাআল্লাহ কখনো লন্ডন গেলে রূপালী টিভির স্টুডিওতে যাওয়ার আল্লাহ যদি তৌফিক দেয় অবশ্যই যাই। আর যেহেতু ফোনে আমরা বই লাইভে কথা কইলাম, তখন সোনিয়া বুঝার লগে একার লগে দি বই অনুষ্ঠান করুন। আপনি গো ব্যাকেরে ধন্যবাদ, রূপালী টিভির ব্যাকেরে আর ফকিত ধন্যবাদ। অবশ্যই দাওয়াত থাকলো তোমার। রাখি, অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে আমার আমার একজন দর্শকের চাহিদা ছিল, যেহেতু আমাদের টিভিতে বলতেছিল যে যেহেতু দুজনেই আমরা নোয়াখালী মানুষ, একটু নোয়াখালী ভাষায় বলতে পারলে খুব ভালো লাগতো। খুব ভালো লাগবে তোমার সাথে কথা বলে, এবং আমার দর্শকদের আশা করছি খুব ভালো লাগবে আমাদের আজকের পরিবেশনটি। খুব ভালো থাকো, শুভকামনা তোমার জন্য, এবং যারা আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ পর্যন্ত সবাইকে অনেক শুভেচ্ছা, স্বাগত। আবারও অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের রূপালী টিভির অনুষ্ঠান দাস্তনি আসুক। ভালো থাকবে, সুস্থ থাকবেন। ধন্যবাদ।